বর্ষণ সাহেব, একটু আমার রুমে আসুন। আমি ম্যামের রুমে গেলাম। ম্যাম, আসবো? আসুন, এই দেখুন কি করেছেন এটা। একটা ফাইল আমার মুখের উপর ছুঁড়ে মারল। আমি ফাইলটা কুড়িয়ে নিলাম আর দেখলাম ফাইলে ইয়াবর একটা গোল্ডি মাকা। তারপর ম্যামের দিকে তাকালাম। রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, বানানটা শুদ্ধ করে আবার নতুন করে ফাইল তৈরি করুন। জি ম্যাম। বাইরে গিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে ফাইলটা রেডি করছি। ও, আমার পরিচয় তো দেওয়া হলো না। আমি বর্ষণ, 20 টাকা বেতনে চাকরি করি আর প্রতিদিন ম্যামের বকা খাই। পরের দিন হঠাৎ বস অফিসে এলো, মানে ম্যামের বাবা এসে আমাকে রুমে ডাকলো। বসের একটা সমস্যা হয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। স্যার, আসবো? আয় বাবা, আয়। বসের কথা শুনে আমার চোখ উপরে উঠে গেল। আমি বললাম, জি বস, বলুন। তুই রফিকের ছেলে না? বস, কিন্তু আপনি কিভাবে চেনেন? তোর বাবা আমার বন্ধু। আজকে তোর বাবার সাথে দেখা হলো, তোর কথা জিজ্ঞেস করতে বললো তুই নাকি এই অফিসে চাকরি করিস। তুই এতদিনে বলবি না তুই রফিকের ছেলে? বস, আমি তো জানি না আপনি আমার বাবার বন্ধু। এখানে আর বস বস করতে হবে না, আঙ্কেল বলে ডাকবি। ঠিক তখন ম্যাম এসে আছে। আমি তখন বসকে আঙ্কেল বলি। যে কথা বলবো তখন ম্যাম আসলো। বর্ষণ সাহেব, আপনি কাকে ডাকছেন? আপনি হয়তো ভুলে গেছেন আপনি এই অফিসের কর্মচারী। না না। আমি ওকে আঙ্কেল বলে ডাকতে বলেছি। ও, কিন্তু কেন? ও কোথায় এর, আমরা কোথায়? অফিসে একটা ডিসিপ্লিন আছে। মানি, আমাকে ডিসিপ্লিন শেখাতে আসিও না, যাও এখন। তখন রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে গজগজ করতে করতে চলে গেল। হ্যাঁ আঙ্কেল, কেন আমাকে ডাকছিলেন? আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি খুব চিন্তিত। হ্যাঁ, আমি একটা ব্যাপারে খুব চিন্তিত। এখন যাও তুমি, রফিক সাহেবকে বলে যাও দুটো একটা মিটিং অ্যারেঞ্জ করতে। জি আঙ্কেল। সবাই মিটিং রুমে যাচ্ছে। ঠিক তখন দেখি ম্যাম একটা গোলাপি শাড়ি পরে আসছে। আমি তো পুরোই ক্রাশ। সবাই ম্যামকে সালাম দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কোনো রেসপন্সই নেই। ম্যাম আমার ব্যাপারটা খেয়াল করেছে। তখন গাল ধরে বসে রয়েছি। বেয়াদবির একটা লিমিট আছে। বাবাকে বলে আজকে তোমার একটা ব্যবস্থা করতেছি, যাতে এই ধরনের বেয়াদবি আর করতে সুযোগ না পাও। প্লিজ ম্যাম, এমন করবেন না। চাকরি না থাকলে ঘর চলবে না, খেতে পারবো না। প্লিজ এমনটা করবেন না। নিয়ে মিটিং রুমে যাচ্ছে। ঠিক তখনই ম্যাম পা পিছলে দরজার সামনে পড়তে যাচ্ছে। দরজা ধরে আটকানোর চেষ্টা করলো, কিন্তু তার হলো না। দৌড়ে গিয়ে ম্যামকে নায়কের মতো ধরলাম। আমার চোখে চোখ রেখে, বেয়াদব রাস্কেল, তোর সাহস হয় কি করে আমাকে ধরার? ছাড় আমাকে। ছেড়ে দিলাম। এমনই ম্যাম নিচে পড়ে গেল আর আল্লাহরে বলে একটা জোরে চিৎকার দিল। কুত্তার বাচ্চা, তুই আমাকে ফেলে দিলি কেন? আপনি তো বলেন ছেড়ে দিতে। রাগী লোক নিয়ে তাকিয়েছে আমার দিকে। গাল ধরে ভিতরে চলে গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখে সবাই ম্যামের দিকে তাকিয়ে আছে। ম্যাম কিছু না বলে রাগী লোক নিয়ে ভিতরে চলে গেল। ভয়ে ভয়ে আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি। দেখি ম্যাম আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, যে আমাকে আস্ত খেয়ে নেবে। একটু পর বসে আসলো। সবাই উঠে দাঁড়ালাম। কয়েকদিন যাবৎ দেখছি আমাদের অর্ডার পেতে সমস্যা হচ্ছে। আমাদের অর্ডার অন্য কেউ নিয়ে ফেলছে, এর কারণ কি? স্যার, আমাদের পণ্য ডিজাইন তারা কপি করে এই অর্ডারগুলো নিচ্ছে। কিভাবে কপি করবে? আমাদের পণ্য স্যাম্পল তো আমাদের ওয়েবসাইটে থাকে। তাও তো বুঝতে পারছি না। বর্ষা, তোমার কি মনে হয়? ও, বলা হয়নি। আমার ম্যামের নাম বর্ষা, যেমন রাগী তেমন অহংকারী। আমিও বুঝতেছি না। তোমরা সবাই কি করছো, কিভাবে কি হচ্ছে তা খোঁজ খবর নিতে পারছো না? হাত তুলছি।
স্যার, আমি বলবো। বলো। ওই, তুমি কি বলবে? তুমি ব্যবসায় কি বোঝো? বর্ষা, তুমি তো সব বুঝো, তাহলে এর কারণ বের করতে পারছো না কেন? চুপ করে আছে। এটা দেখে আমি আর হাসি থামাতে পারিনি। একটু হেসে নিলাম। বস ম্যামকে অপমান করছে। উফ, কি যে ভালো লাগছে। কি হাসছো কেন বর্ষণ? না, এমনি। ম্যামের আগে মুখ লাল হয়ে গেছে। আমার হাসির কারণ বুঝেছে। বলো, তোমার কি মনে হয়? স্যার, আমার মনে হয় কি, কেউ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে, যার কারণে আমাদের সব পণ্যের স্যাম্পল তারা সহজে পেয়ে যাচ্ছে। হতে পারে, তোমার কথা উড়িয়ে দেওয়ার মতো না। বস কয়েকজনকে দায়িত্ব দিল ওয়েবসাইট হ্যাক হয়েছে কিনা তা চেক করতে। স্যার, কে নাকি বলছে আপনি তাতে সাইন করে দিয়েছেন? বর্তমানে হ্যাক অসম্ভব। একটু খতিয়ে দেখতে অসুবিধা নাই। একটু পর মিটিং শেষ হলো। সবাই ফ্রেশ হয়ে লাঞ্চে গেল। আমিও যাচ্ছি। তখন ম্যামের ডাক। আমি ম্যামের রুমে গেলাম। ম্যাম, আসবো? আসো। জি ম্যাম, বলুন। তুমি নিজেকে কি মনে করো? কই ম্যাম, আমি আমার নিজেকে কি মনে করব? একদম ন্যাকামি করবা না। চুপ হয়ে আছি। তোমার সাথে বাবার এত কিসের সম্পর্ক, যার কারণে আমাকে সবার সামনে অপমান করেছে তোমার জন্য? আমার সাথে স্যারের কিছু না তো। হুম, এখন কাজে যা। ঘড়িতে তাকিয়ে দেখি লাঞ্চ টাইম শেষ। আমার আর লাঞ্চ করা হলো না, তাই কাজ করছি। প্রতিদিন ম্যাম লাঞ্চ টাইম হলে একটা না একটা বাহানা দিয়ে ওনার রুমে নিয়ে যেত, আর আমার লাঞ্চ টাইম শেষ হলে তারপর দিয়ে যেত। আর বুঝতে বাকি রইল না, উনি সব মিলিয়ে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। পরদিন সকালে অফিসে এসে কাজ করছি, প্রায় 11টা। দেখি স্যারের কল, তো আমার পার্সোনাল নাম্বারে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই এখন? আমি তো অফিসে। আঙ্কেল, কেন, কি হয়েছে? তুমি এখন একটু সাভার পার্কের সামনে যাও। কি হয়েছে আঙ্কেল? আপনি কান্না করছেন কেন? বর্ষা, আপনি এখন কোথায়? আমি একটা কাজে একটু ঢাকায় আসছি, তুমি তাড়াতাড়ি যাও বাবা। ফোন রেখে আমি পার্কে চলে আসলাম। গিয়ে দেখি ম্যাম গাড়ির নিচে পড়ে আছে, চোখ খোলা। আমি যে ম্যামকে তুলতে যাবো, ম্যাম তখন। তুই আমাকে স্পর্শ করলি কেন? তোর সাহস তো কম না। আর তোর আসতে এত দেরি হলো কেন? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আয় কুত্তার বাচ্চা, টেনে তোল আমাকে। দেখতে পারছিস না আমি দাঁড়াতে পারছি না? কি করব বুঝতে পারছি না। তুলতে হলে তো টাচ করতে হবে, আর টাচ করলে ঠাস। আমি দাঁড়িয়ে আছি। কি গাধার মতো দাঁড়ায় আছিস কেন? তোল আমাকে। হাতটা বাড়িয়ে দিল, হাত টেনে তুলছি। এমনই আল্লাটে পটে অজ্ঞান হয়ে গেল। তখন বুঝতে পারছি পাতে অনেক ব্যথা পেয়েছে। আমি কি করব বুঝতে পারছি না, আর আমি একা তুলতেও পারছি না। লোকজনের কাছে সাহায্য চাইলাম, কেউ এগিয়ে আসলো না। আমি কোনো রকমে করে তুলে গাড়িতে তুললাম। তারপর কার ড্রাইভ করে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ভর্তি করলাম। প্রায় ঘন্টাখানেক পর আঙ্কেল আসলো। তখন ম্যামের জ্ঞান ফিরল না। ডাক্তার বা ব্যান্ডেজ করে দিয়েছে। 20 মিনিট পর জ্ঞান ফিরল। তো আমি আর আঙ্কেল ভিতরে গেলাম। ম্যাম আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি দাঁড়িয়ে আছি। ম্যাম একটু পর আমাকে দেখে কিছুটা লজ্জাবোধ করলো। আঙ্কেল, আমি এখন আসি। তোমাকে অনেক কষ্ট দিলাম বাবা, কিছু মনে করো না। না আঙ্কেল, কিসের কষ্ট? এটা তো আমার কর্তব্য। এটা বলে আমি সেখান থেকে চলে এসেছি। বর্ষণ, দাঁড়াও। জি আঙ্কেল। তোমার মুখে লাল লাগিয়েছে, মনে হয় কেউ থাপ্পড় দিচ্ছে। কই আঙ্কেল, এই কিছু না। বুঝছি। তুমি আর অফিসে যাওয়া লাগবে না, বাসায় যাও, রেস্ট করো।
আচ্ছা আঙ্কেল। তারপর বের হয়ে গেলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমোতে গেলাম। কোনো রকমে ঘুম আসছে না, শুধু ম্যামের অজ্ঞান অবস্থায় ওই কিউট মুখটার কথা মনে পড়ছে। উফ, যা লাগছিল না ম্যামকে, আমার মন মানছিল না। তাই সন্ধ্যা 6টার দিকে আমি ম্যামকে দেখতে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল ওখানে বসে আছে ম্যামের পাশে। ম্যাম, কেমন আছেন? ভালো। তুমি আসছো বাবা? হ্যাঁ আঙ্কেল। ওকে একা রেখে কীভাবে যাব? তাহলে তো মনে হয় খাওয়া দাওয়া করেননি। খিদে নেই আমার। আচ্ছা আঙ্কেল, আপনি বাসায় যান, আমি আছি এখানে। বাবা, তোমাকে এমনিতে অনেক কষ্ট দিচ্ছি। কি বলেন আঙ্কেল এগুলো? আপনি বাসায় যান, একটু রেস্ট করেন। আপনি ঢাকা থেকে আসছেন, অনেক ক্লান্ত। আপনি বাসায় যান। না, আমি আছি, সমস্যা নাই। আরে আঙ্কেল, আপনি মনে হয় আমাকে পর ভাবছেন। ছি ছি, কি বলো বাবা এগুলো? আমাকে আপন মনে করলে আপনি নিশ্চিন্তে বাসায় যান, আমি আছি। আচ্ছা ঠিক আছে। আমি আঙ্কেলকে একটু এগিয়ে দিলাম। ঠিক 20 মিনিট পর আমি আসলাম। এতক্ষণ কই ছিলি? আমি আঙ্কেলকে এগিয়ে দিতে গেছিলাম। বাবাকে এগিয়ে দিতে 20 মিনিট লাগে নাকি? উফ, কি বাজে গন্ধ। সিগারেট খাস নাকি? প্লিজ, আঙ্কেলকে এটা নিয়ে কিছু বলবেন না। আচ্ছা বলবো না, তবে একটা কথা দিতে হবে। কি কথা? বলেন বাবা না আসা পর্যন্ত আপনি এই রুমের বাইরে যাবেন না। আচ্ছা, ওকে। একটু পর টুলে বসে পড়লাম। তোমার মোবাইলটা একটু দাও, আমার মোবাইল চার্জ নেই। কেন? তোকে যেটা দিতে বলেছি ওইটাই দে। হাত বাড়িয়ে মোবাইলটা দিলাম। ম্যাম ফেসবুকে ঢুকেছে। আমার এটি লগ আউট করে নিচের আইডিতে লগ ইন করলো। পরে আমাকে বলল একটা পেজ খুলতে, অ্যাক্সিডেন্টের কারণে হাতে ব্যথা পাইছ। আমি তো আকাশ থেকে পড়লাম, কারণ পেজটা ছিল আমার, যেটা দিয়ে আমি গল্প শেয়ার করি। ম্যাম, মোহাম্মদ নাজবুল আলম একজন লেখক, অনেক ভালো গল্প লেখা তার। তুমি চেনো নাকি এই ছেলেটাকে? না ম্যাম, চিনি না, কিন্তু ওর লেখা গল্পগুলো আমার খুব ভালো লাগে। আস্তে করে বললাম, আমারও। কিছু বললেন? না, দাও মোবাইলটা দাও। পড়ে দেখি ম্যাম গল্প পড়ছে আর একটু একটু মুচকি হাসছে। উফ, সেই লাগছে ম্যামকে, পুরো ক্রাশ খেয়ে গেছি। তখন প্রায় রাত 9টা। 9:10 করে আঙ্কেল আসলো খাবার নিয়ে। আমাকে বলল, বাসায় চলে যেতে। না আঙ্কেল, আপনি মনে হয় অসুস্থ, আপনি বাসায় চলে যান, আমি থাকবো রাতে। আঙ্কেল আর কিছু বলল না। 10টা থেকে বাসায় চলে গেল। ম্যামের পাশে আমি বসে আছি। এই নাও তোমার মোবাইল, এখন বাইরে যাও, আমি ঘুমাবো। আশ্চর্যে ম্যামের দিকে তাকিয়ে রইলাম। কি রে, কি বলেছি শুনিস না? বাইরে যা। ওকে ম্যাম, কিছু লাগলে ডাক দেবেন আমাকে। এই বলে বাইরে এসে বসে আছি দরজার সামনে। প্রায় 12টা থেকে ম্যাম ডাক দিল। গিয়ে দেখি ম্যাম ভীতু চোখে তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে ম্যাম? আমার ভয় করছে, ঘুম আসতেছে না। কিসের ভয়? আমি তো বাইরে আছি। তোমার বাইরে থাকতে হবে না, আমার পাশে টুলে বসে থাকো। খুশি মনে বললাম, ওকে ম্যাম। কোথাও যাবে না কিন্তু এখান থেকে। ওকে ম্যাম, আপনি ঘুমিয়ে পড়ুন। ম্যাম উপাস করে শুয়ে পড়ল। ও দেওয়ালে মাথা থেকে ঘুমাচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে গেছে। দেখি ম্যাম একপাশে করে ঘুমাচ্ছে। উফ, ম্যামকে দেখতে যা লাগছিল না, পুরো পরীর মতো। ইচ্ছে করছিল হাত দিয়ে একটু আদর করে দিই। ম্যামের দিকে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ ঘুম ভাঙল। দেখি ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। উফ, ম্যামের তাকানোটা কিন্তু সেই। ম্যাম, গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাম, নাস্তা আনবো? কয়টা বাজে এখন?
ঘড়ি দেখে অবাক, 10টা বেজে গেছে। আমি কই? কুম্ভকর্ণর মতো যেভাবে ঘুমোচ্ছেন আমি তো বুঝতে পারছি না তুই আমাকে পাহারা দিচ্ছিস নাকি আমি তোকে পাহারা দিচ্ছি। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। আজকে যেন ম্যামের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে। মনে মনে ভাবছি আজকে সারাদিনটা ভালো যাবে। 10টা বেজে 20 মিনিটে আঙ্কেল আসলো। আঙ্কেল আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমি বাসায় চলে এলাম, তারপর অফিসে গেলাম, কাজ শুরু করলাম। হঠাৎ 5টায় অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? ওই দিক থেকে আওয়াজ আসলো। তোর ম্যাম। ওনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন। তারপর উনি জিজ্ঞাসা করলো আমি আজকে হাসপাতালে যাবো কি না। তখন আমার মনে গিটার বাজা শুরু করে দিয়েছে। আমি বললাম যাব। এখন কই তুই? অফিসে। কি? অফিসের কাজ শেষ করে তারপর 5টায় আসবো আমি। অফিস কেন গেছো? আমার কাজ করতে হবে না, আর নয়তো বেতন পাবো না। হুম। বলে কল কেটে দিল। একটু ওর ম্যানেজারকে বললাম আমি আসি। আমাকে বলল, আপনার 5 দিনের ছুটি মঞ্জুর হয়েছে, আপনি এখন যেতে পারেন। আমি তো ছুটির জন্য আবেদন করিনি। ম্যাম ফোন করে ছুটি দিতে বলেছে। এটা বলেই ম্যানেজার চলে গেল। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে 5:30 দিকে হাসপাতালে গেলাম। এটা বলেই ম্যানেজার চলে গেল। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে 5:30 দিকে হাসপাতালে গেলাম। কয়টা বাজে এখন? 5:30। তোকে আসতে বলেছি কয়টায়? আঙ্কেল কোথায়? বাবাকে পাঠাই দিছি। হুম, আমি বাথরুমে যাব। তাহলে আমি নার্সকে ডাক দিচ্ছি। ওকে। নার্সকে ডাকলাম, কিন্তু কোনো খবর নেই। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি বসে থাকবো? তো আমি কি করতাম? কোলে করে দিয়ে আসবো? ওই কুত্তার বাচ্চা, তুই কাকে চোখ রাঙিয়ে কথা বলিস? মাথা নিচু করে বললাম, সরি ম্যাম। হুম, এখন আমাকে বাথরুমে দিয়ে আয়। মুখটা সামনে দিয়ে বললাম, আগে থাপ্পড়টা দিয়ে দিন। কেন? আপনাকে কোলে করে নিয়ে যেতে আমাকে টাচ করতে হবে, আর টাচ করে তো আমার গলা থাপ্পড় পড়ে। তাই আগে থেকে মুখ বসিয়ে দিলাম। তাহলে নেই। বলে আলতো করে হাতটা মুখ ছুঁয়ে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম না থাপ্পড় দিল নাকি আদর করলো। যাই হোক, পরে দেখা যাবে। ম্যামকে কোলে করে বাথরুমে দিয়ে আসলাম। যাও, বাইরে অপেক্ষা করো। বার হয়ে অপেক্ষা করছি। হঠাৎ ম্যামের ডাক। আমি ভিতরে যাই। ম্যামকে নিয়ে বেডে শুয়ে দিলাম। যাও, নাস্তা করে আসো। টাকা আছে? আছে, আমি এত ফকির না। ভালো। বাইরে গেলাম, নাস্তা করে সিগারেট খেয়ে আসলাম। আবার সিগারেট খেয়ে আসছো? সরি। হুম। আপনি আরাম করেন, আমি বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যেতে হবে না। ওকে। তারপর আমি ম্যামকে কমলা আঙুর এগুলো খেতে দিলাম। সন্ধে ওষুধ আছে, তাই ম্যাম আমার দিকে তাকিয়ে আঙুর ও কমলা খাচ্ছে। আমার ওদিকে কোনো খেয়াল নেই। আমি বসে বসে মোবাইলে গল্প লিখছি। একটু পর খেয়াল করলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। ম্যাম, কিছু বলবেন? না। হুম। এর মাঝে আঙ্কেল চলে এসেছে। আমি বাসায় চলে যাচ্ছি। এমন সময় ম্যাম ডাক দিল। আমি গেলাম। ম্যাম, কিছু বলবেন? তোমার শার্টে ময়লা, পরিষ্কার করে ফেলো। ও হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। তারপর পরিষ্কার করে আমি বের হয়ে গেলাম। 4টার দিকে একটা কল আসলো। মোবাইলটা বের করে দেখি ম্যামের নাম্বার থেকে কল। হ্যালো ম্যাম, কেমন আছেন এখন? ভালো। তুমি কি 5টায় আসবে? হ্যাঁ আসবো। কেন ম্যাম? তুমি যদি আসো বাবাকে বাসায় পাঠিয়ে দিতাম। হ্যাঁ, আঙ্কেলকে পাঠিয়ে দিন, আমি বাসায় চলে আসবো। ওকে। আসলে ম্যাম একটু রাগী হলেও তার মনটা কিন্তু সরল। আমি ছোট লোক, আরও অনেক কিছু বলে বকাঝকা করে।
কিন্তু পরে আবার ভালো ব্যবহারও করে। তাই আমি ম্যামকে যতবারই দেখি ততবারই মনে হয় ক্রাশ খায়। বরাবরই 5টায় হাসপাতালে গেলাম। ম্যাম, আসবো? এত দেরি কেন হলো আসতে? কই ম্যাম, দেরি কোথায় হলো? ম্যাম মোবাইল বের করে আমাকে দেখিয়ে বলে, কয়টা বাজে, খবর আছে। ম্যামের মোবাইলে দেখি 5টা 20। এবার আমি আমার মোবাইল বের করলাম, দেখি 5টা 3। মাথায় কিছু ঢুকছে না, ম্যামকে কি বলবো? কিরে, কথা বলছিস না কেন? আসলে ম্যাম, আমার মোবাইলে তখন 5টা বেজে 3 মিনিট। কই দেখি। আমার মোবাইলটা নিল। ধন্যবাদ ম্যাম। ঠিক মতো একটা কাজও করতে পারো না। একটু পর নার্স এসে খবর দিল ডাক্তার নাকি ডাকছে। তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডেকেছেন? বসুন। রোগী কি হয় আপনার? উনি আমার অফিসের ম্যাম, আমার বসের মেয়ে। হুম, এখন উনি সুস্থ আছেন, কালকে বাসায় নিয়ে যেতে পারবেন। খুশি হব নাকি কান্না করবো বুঝতে পারছিলাম না। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এখন আপনি আসতে পারেন। আমি রুম থেকে বাইরে যাওয়ার পর বুকে যেন কেমন ব্যথা অনুভব করলাম। ম্যামকে বাসায় নিয়ে গেলে আমি আর দেখতে পারবো না। এই জন্য মন খারাপ করে ম্যামের রুমের দিকে এগিয়ে গেলাম। কি বললো ডক্টর? কালকে আপনাকে বাসায় নিয়ে যেতে পারবো বলেছে। যাক বাবা, বাঁচা গেল। এই বন্দি জীবন আর ভাল লাগছে না। পাশে টুলে বসে পড়লাম। কি মন খারাপ? না, এমনি। আমার হাতে নাড়া খেয়ে ম্যামের পাশে থাকা ঔষধের কৌটোটা নিচে পড়ে গেল। আমি তুলতে যাব, এমনই ম্যাম কৌটোটা তুলতে আসছে। ব্যাস, খেলাম মাথায় বাড়ি। উফ! এক হাতে গাল, অন্য হাতে মাথা ধরে বসে আছি। রাগের মাথায় মুখে বলছি, পা না ভেঙে হাত যদি ভাঙতো তাহলে বেশি ভালো হতো, আর আমার থেকে এত থাপ্পড় খেতে হতো না। ম্যাম আমার কথা শুনে রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। তারপর দেখি ম্যাম অনেক জোরে জোরে হাসছে। ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। ম্যামকে জিজ্ঞাসা করলাম, হাসছেন কেন? ম্যাম আমার দিকে তাকিয়ে আবারও অনেক জোরে জোরে হাসছে। তবে ম্যামের হাসিটা ক্রাশ খাওয়ার মতো, যতই দেখি ততই ভালো লাগে। গালে আর মাথায় কি এখনো ব্যথা আছে? আমি খেয়াল করলাম আমি এখন গালে আর মাথায় হাত দিয়েছি। আমি কিছুটা লজ্জা পেয়ে হাতটা নামালাম। আই, তুই কি বলেছিলি? আমার হাত ভাঙতে? আপনি তো থাপ্পড় দিয়ে দিয়ে আমার গালের অবস্থা লাল করে ফেলেছেন। উল্টাপাল্টা করলে তো মার খাবেন। আমি জন্মের পরও এত মার খাইনি যা আপনি কয়েকদিনে দিলেন। জন্মের পর খাও নাই তো এখন খাচ্ছ আর কি। রাগ করে কিছু না বলে বাইরে চলে গেলাম। একটু পর ম্যাম ডাকছে। আমি রাগ করে ভিতরে যাচ্ছি না আর। প্রায় 3-4 বার ডাক দিয়েছে, পরে দিকে চুপ হয়ে গেছে। পরে কি নাকি ভেবে আমি রুমে দরজা করে ভিতরে ঢুকলাম। আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখি ম্যাম রুমে সুইচ বোর্ডে নিচে পড়ে আছে। দৌড়ে গেলাম ম্যামের কাছে। ম্যাম, আপনি এখানে কেন? তোমাকে তো ডাকলাম, তুমি তো ব্যস্ত। সরি। তারপর ম্যামকে ধরে আবার বেডের মধ্যে শুয়ে দিলাম। পরের দিন ম্যামকে বাসায় নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি করলাম। আঙ্কেল কার নিয়ে এসছে। আমি আর আঙ্কেল ম্যামকে ধরে কারে তুললাম। 30 মিনিটের ভিতরে ম্যামের বাসার সামনে চলে আসলাম। আমি আর আঙ্কেল ধরে কার থেকে নামালাম। তখন ম্যাম বলল, আমি আর হাঁটতে পারছি না, পায়ে ব্যথা পাচ্ছি। তাহলে রুমে কিভাবে যাবেন? তুমি দিয়ে আসবে? আঙ্কেলের দিকে তাকালাম। আচ্ছা, তুই ওকে নিয়ে আস্তে আস্তে আয়। এই বলে আঙ্কেল চলে গেল। ম্যাম, আস্তে আস্তে হাঁটুন, আমি ধরছি। বলছি না আমি হাঁটতে পারছি না। তাহলে কি কোলে করে নিয়ে যাব? তাই কর। আমি তো অবাক, সে টাচ করলে আমাকে থাপ্পড় দিত। সে নাকি বলছে কোলে করে নিয়ে যেতে। কি রে?
কোলে তুলে নিয়ে ওনার রুমে দিয়ে আসলাম। তারপর আমি আঙ্কেলের সাথে দেখা করে বাসায় চলে আসলাম। 10 দিন পর ম্যাম অফিসে জয়েন করলো। এর ভিতর ম্যামের সাথে আর দেখা হয়নি, তবে ফোনে 2 বার কথা হয়েছে। তো ম্যাম এতদিন পর অফিসে জয়েন করলো। সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, আমি ছাড়া, কারণ আমার মন খারাপ ছিল। ম্যাম আসবো? আসো, বলো। আমার আজকে ছুটি লাগবে, কেন? একটা পার্সোনাল কাজ আছে, আমাকে তাই বাসায় যেতে হবে। তো কাজটা কি আমাকে বলা যাবে? না, আঙ্কেল জানে। তাহলে ছুটি আঙ্কেলের থেকে নাও। কি বলছেন ম্যাম এসব? কি বলছি মানে, কানে কম শোনোস নাকি? যাও কাজ করো, কোনো ছুটি নেই, এখন এই রুম থেকে যেতে পারো। মন খারাপ করে কাজ করতে লাগলাম। 20 মিনিট পর আমি ব্যাগ নিয়ে অফিস থেকে বের হয়ে হাসপাতালে চলে গেলাম, কারণ আমার ছোট ভাই রবি খুব অসুস্থ। 50,000 টাকারও প্রয়োজন ছিল। আমার মাথা কাজ করছিল না, কোথা থেকে দেবো এত টাকা। 1 ঘন্টা পর মোবাইলে কল আসলো। মোবাইল বের করে দেখি ম্যামের কল। হ্যালো। তোকে যেতে না করছি না? কই তুই এখন? আমি কাজে আসছি। 20 মিনিটের ভেতর অফিসে জয়েন কর, মিটিং আছে। ম্যাম আমার জানা মতে তো আজকে কোনো মিটিং ছিল না। একটু আগে মিটিং টাইম ঠিক হয়েছে। আমি আসতে পারবো না, আমি এখন হাসপাতালে আছি। মিথ্যা বলার জায়গা পাস না? চাকরি বাঁচাতে চাইলে 20 মিনিটের ভেতর তাড়াতাড়ি আয়। টেনশনে পড়ে গেলাম, একদিকে টাকা অন্যদিকে চাকরি। তো আমি ম্যামকে বললাম আসছি, বলেই কলটা কেটে দিলাম। তারপর আমি ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। তখন রুমে ডাক্তার ছিল। ডাক্তার বলল, 30 মিনিট পর ওর অপারেশন শুরু হবে। আপনি কোথাও যাবেন না, কিছু ওষুধ লাগতে পারে। কিন্তু আমি তো অপারেশনের জন্য টাকা ম্যানেজ করতে পারিনি। টাকা জমা হয়ে গেছে। কে দিল এত টাকা? আফজল সাহেব, আপনার বস। অবাক হয়ে গেছি। আমি কল দিলাম। আঙ্কেল, আপনি এত টাকা কেন দিলেন? তোর ছোট ভাই অসুস্থ, তোর কাছে টাকা পয়সাও নাই, আমি জানি। আর তুই যা করছিস আমাদের জন্য, এটা আমি কখনো ভুলবো না। তাই বলে এত টাকা? কত আর, সামান্য কিছু টাকা। তো পার্সেন্ট তো কিছুক্ষণ পর। হ্যাঁ আঙ্কেল। কোথাও যাওয়ার দরকার নেই, হাসপাতালে থাকিস। ম্যাম যে বললো মিটিং আছে। ওইটা আমি সামলে নেব। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। ফোন কেটে দিলাম। আমি আর অফিসে গেলাম না। 11:30টার দিকে অপারেশন শুরু হলো। 12:30টার দিকে তাকে কেবিনে দিল। সে মোটামুটি সুস্থ আছে। তাকে দেখে মনে যেন অন্যরকম আনন্দ লাগছে। পরের দিন বাবাকে হাসপাতালে রেখে আমি 10টায় অফিসে চলে গেলাম। কাজ শুরু করছি। 11:30টায় ম্যাম এসে আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। কাল এতবার বলার পরেও মিটিংয়ে অ্যাটেন্ড করো নাই কেন? ম্যাম আমি হাসপাতালে ছিলাম। আবার মিথ্যা কথা। অফিসে ডিসিপ্লিন বলতে কিছু আছে। কাল এতবার মানা করার পরেও অফিস থেকে কেন বের হইছেন? চোখ উপরে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর ম্যামের পিছনে আঙ্কেল দাঁড়িয়ে আছে। বর্ষা, তুই এর গায়ে হাত দিলি কেন? এই 2 টাকার কর্মচারীর জন্য তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? আঙ্কেল হাত তুলে থাপ্পড় দিচ্ছে, এমন সময় আমি হাতটা ধরে ফেলেছি। আমি বললাম, আমার মতো 2 টাকা কর্মচারীর জন্য প্লিজ ওনার গায়ে হাত তুলবেন না। এতে আপনার পুরো অপমান হবে, যা আমি মানতে পারবো না। বর্ষণ, তুমি কিছু মনে করো না, ওর একটু রাগ বেশি। না আঙ্কেল, কিছু মনে করিনি আমি। আঙ্কেল ম্যামকে অনেকগুলো কথা শুনে চলে গেলেন। ও গজগজ করে চলে গেলেন নিচের রুমে। আমি চারপাশে তাকিয়ে দেখছি সবাই আমার দিকে তাকিয়ে আছে। নিজের কাছে এটা অনেক অপমান লাগছিল। সাথে সাথে কাগজ কলম নিয়ে রিসেন্ট লেটার লিখে ফেললাম। তারপর ম্যামের রুমে গেলাম।
ম্যাম আসবো? আসার দরকার কি? তোর জন্য আমি বাবার কাছে বারবার অপমানিত হচ্ছি। আপনাকে আর অপমান করতে হবে না, সেই ব্যবস্থা আমি করেছি। কি ব্যবস্থা? লেটারটা টেবিলের উপর রেখে রুম থেকে বের হয়ে চলে গেলাম। পরে নিজের ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। 3 দিন পর মিটিং অ্যারেঞ্জ হলো। মিটিংয়ে সবাই আছে, শুধুমাত্র আমি ছাড়া। বর্ষণ সাহেব কই? বর্ষণ সাহেব চাকরি থেকে রিজাইন নিয়েছে কখন? ওই দিনের ঘটনার পর। এসব বাদ দিন, এখন আমরা কাজে ফিরলেই ভালো হয়। তোমারটা আমি বাসায় গেলে দেখব। আজকে মিটিং খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইট হ্যাক করেছে মিনি গ্রুপের প্রতিষ্ঠানটি, যার কারণে আমাদের সব অর্ডার ওরা নিয়ে নিচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। এখন কি করা যায়? আপনারা কি এমন কোনো হ্যাকারকে চিনেন? চিনলে বলেন যে আমাদের কাজটা করে দিতে পারবেন। সবাই চুপ করে আছে। রফিক সাহেব আমাদের অফিস কলিগ। রফিক সাহেব বলল, স্যার আমি জানি, কে? বর্ষণ। তুমি কিভাবে জানো? উনি আমার একটা কাজ করে দিয়েছে। ওকে তো এখন ডাকলেও আসবে না, তোমার কারণে বর্ষ রিজাইন নিচ্ছে। এখন তুমি জানো ওকে কীভাবে অফিসে জয়েনিং করবে। 2 দিন সময় দিলাম। হ্যাঁ, পরে রাত 9টায় ম্যামের নাম্বার থেকে কল এলো। আমি কলটা রিসিভ করিনি। পরে অন্য নাম্বার থেকে কল দিয়েছে। হ্যালো। প্লিজ কলটা কাটবে না। বলুন। সরি, ওই দিন আমার মাথা ঠিক ছিল না, তাই ওরকম করেছি, সরি। নো প্রবলেম। তাহলে কাল থেকে অফিসে জয়েন করো। আমার চাকরি করার ইচ্ছে নেই। সরি বললাম তো। আমি এখন ব্যস্ত আছি, পরে কল করেন। এই বলে কলটা কেটে দিলাম। ওই দিক থেকে অনেকবার কল এসছে, আমি কল রিসিভ করিনি। এভাবে 2 দিন হয়ে গেল। 3 দিন পর আঙ্কেলের কল আমি রিসিভ করলাম। আমাকে আঙ্কেল সব কিছু বলল, আমি রাজি হলাম। তারপর দিন আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেলে চাপ দিলাম, সাথে সাথেই দরজা খুলে দিল। আমি তো বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। ম্যাম চাপা পড়ে আমার সামনে দাঁড়িয়ে। আমি তো ম্যামকে দেখে দ্বিতীয়বারের মতো প্রেমে পড়ে গেলাম। আমি একদিনে তাকিয়ে রইলাম। একটু পর, এই যে বর্ষণ সাহেব, ভেতরে আসুন। হ্যাঁ, ভিতরে গেলাম। বসুন। সোফায় গিয়ে বসলাম। 10 মিনিট পর ম্যাম নাস্তা নিয়ে আসলো আমার জন্য। আমি বললাম, ম্যাম 2 টাকা কর্মচারীর জন্য এসব আবার কেন করতে গেলেন? দেখো বর্ষণ, আমি এই জন্য তোমাকে সরি বলেছি। ওইগুলো বলে আমাকে আর লজ্জা দিও না। যা সত্যি তাই বলছি আর কি। দেখো, আমি জানতাম না যে তোমার ছোট ভাই হসপিটালে। আমি ভাবছি তুমি মিথ্যে বলছো, তাই তোমার সাথে এমন ব্যবহার করেছি। আমার ভাই হাসপাতালে ছিল, আপনি কিভাবে জানেন? বাবা পরে সব আমাকে বলেছে। ও, দেখো, ওই দিন আমার মাথা ঠিক ছিল না, তাই রাগের মাথায় অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ, নিজের ভুল বুঝতে পারছে, এটাই অনেক। ক্ষমা চাইতে হবে না। সত্যি তো? আমাকে ক্ষমা করেছো তো? করছি। কেমনে বিশ্বাস করব? মানে? তুমি আজ থেকে যদি আমার নাম ধরে ডাকো, তাহলে আমি মনে করব তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। না ম্যাম, আপনার নাম ধরে আমি ডাকতে পারবো না। তাহলে তুমি আমাকে ক্ষমা করো না। আচ্ছা ঠিক আছে, বর্ষা বলে ডাকবো। আসলে ম্যামের নাম ধরে ডাকা আমার খুব ইচ্ছে, তাই সুযোগটা কাজে লাগালাম। ধন্যবাদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? কথায় কথায় থাপ্পড় মারা চলবে না। আচ্ছা ঠিক আছে। সবসময় হাসি খুশি থাকবে। হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। তাই নাকি?
হুম, তাই। তখন কলিং বেল বাজল। ম্যাম দরজা খুলল, দেখে আঙ্কেল আসছে। বর্ষণ আসছে। আসছে। তারপর আঙ্কেল ভিতরে আসলো, আমার সাথে কথা বলল। ম্যামও ছিল। অফিস ওয়েবসাইটের কিছু তথ্য আমাকে দিল। আমি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টো বাজছে। তো আমি আঙ্কেলের থেকে বিদায় নিচ্ছি বাসায় আসার জন্য। তখন ম্যাম বলল, আজকে লাঞ্চ এখানেই করে ফেলো। আঙ্কেল এটাতে সম্মতি দিল। আমি কোনো রকম অজুহাত দিয়ে বাসা থেকে বের হয়ে আসছি। রাস্তা দিয়ে হাঁটছি, আর ম্যামের হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে। পরে বাসায় গেলাম, লাঞ্চ শেষ করে ঘুম দিলাম। খবর নেই কোনো। বিকেল 5টায় মোবাইলে কল আসলো। আমি মোবাইল উঠিয়ে দেখি ম্যামের কল। হ্যালো। কোথায় তুমি? এই তো ম্যাম, বাসায়। আবারও ম্যাম? সরি ম্যাম। আবার? সরি বর্ষা। তো কখন আসবে বাসায়? আঙ্কেল কোথায়? বাসায় আছে। তাহলে আমি একটু পর করে বেরোচ্ছি। কেন, আঙ্কেল না থাকলে বাসায় আসা যায় না? কী সব বলেন, তা হবে কেন? হুম। আমি মোবাইল হাতে নিয়ে চিন্তা করতে লাগলাম, ম্যাম এটা কেন বলল। মাথায় কিছুই ঢুকছে না। পরে ফ্রেশ হয়ে আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেল চাপ দিতেই দরজা খুলল বর্ষা। কি, দরজা ধরে বসেছিলে নাকি? আরে না, হুম। ভেতরে আসো। ভিতরে গেলাম, দেখে আঙ্কেল বসে আছে। অনেক চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা বাবা। হ্যাঁ, আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? আগামীকাল আমাদের নতুন একটা অর্ডার আসতেছে। এইটা যদি না পাই তাহলে আমাদের অনেক টাকা লস হবে। এখন? যত তাড়াতাড়ি সম্ভব ওয়েবসাইট ঠিক করতে হবে। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, দেখি কি করা যায়। যা করবে তাড়াতাড়ি করিও। আগে একটা কম্পিউটার লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে। আমার ল্যাপটপটা ব্যবহার করতে পারবে? তোর ল্যাপটপ আমাকেও ধরতে দিস না। এখন বর্ষণকে তোর ল্যাপটপ দিই বলছো? তোর মাথা ঠিক আছে? বাবা, এইগুলো বলে আর আমাকে লজ্জা দিও না। ল্যাপটপের পাশাপাশি আমার একটা আলাদা রুম লাগবে, যেখানে আমি রিল্যাক্সে কাজ করতে পারবো। পাশের রুম খালি আছে। ওকে, তাহলে আমাকে সব কিছু এনে দিন, আমি এক্ষুনি কাজ শুরু করব। 10 মিনিটের ভিতর বস আমার প্রয়োজনীয় সব জিনিস রুমে দিয়ে আসলো। আমি রুমে ঢুকে সব কিছু সেটিং করে নিলাম। তখন রাত 8টা। আমি হ্যাকিংয়ের জন্য প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে কাজ শুরু করে দিয়েছি। তখন হঠাৎই ম্যাম আসলো। আসবো? পিছনে তাকিয়ে বললাম, আরে আরে, আসেন আসেন, পারমিশনের কি প্রয়োজন? নিন, আপনার জন্য কফি নিয়ে আসলাম। ধন্যবাদ, বসুন। পাশে টুল টেনে দিলাম বসার জন্য। আমি তখন হ্যাকের জন্য HTML কোড টাইপ করছি, খুব দ্রুত। হাঁ করে তাকিয়েছে আমার টাইপিংয়ের দিকে। কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? যে ছেলে অফিস ফাইলে বানান ভুল লেখে, সেই ছেলে আজকে নির্ভুল HTML এর কোড লিখেছে। একটু পর আঙ্কেল আসলো ডিনার করার জন্য ডাকতে। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। 10 মিনিট পর করে আসছি, এই কাজটা শেষ করে নেই। আমিও 10 মিনিট পর আসতেছি। একটা ফাইল আপলোড দিয়ে ডিনার করতে যাচ্ছি, তখন দেখি বর্ষা আমার দিকে একদিনে তাকিয়ে আছে। কি হলো? কিছু না, চলেন ডিনার করে আসি। তোমরা সবাই একসাথে ডিনার করে আমি সবার প্রথম চলে আসলাম। আসা মাত্র বাথরুমে গিয়ে সিগারেট ধরালাম। সিগারেট খেয়ে বার হয়ে দেখি বর্ষা টুলে বসে আছে। কখন আসলেন? একটু আগে। সিগারেট খাচ্ছিলেন? এগুলো কিন্তু একদম ভালো না। বাদ দেন, বলে আমি আমার কাজ শুরু করে দিলাম। ম্যাম বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে কি আছে, এভাবে তাকিয়ে আছেন কেন? চাঁদ দেখছি।
ও মা, চাঁদ দেখার কি আছে? এটা তো প্রতিদিনই দেখি। প্রতিদিনের চাঁদ আর আজকের চাঁদ আলাদা। কেমন? আজকের চাঁদকে মনে হচ্ছে সে আমার মতন একা। কি বলেন? আপনি একা? নিজের দোষে একা হয়েছি। কেন? যে আমার বন্ধু হয়ে বিপদের সময় থেকেছিল, তাকে আমি অপমান করে শত্রু বানিয়ে দিলাম। কেন? সে? কেন জানেন না? কথা বলো না কেন? কি বলবো? আমি কার কথা বলছি তুমি জানো না? জানি। কার কথা? আমার কথা। সরি, আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে অপমান করার পর আমি শান্তি মতো ঘুমোতে পারছি না। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না। চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠছে, মনে হচ্ছিল আমি কাছের কিছু হারিয়ে ফেলেছি। প্লিজ বর্ষণ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমাকে খুব কাজ হয়ে গেছে, ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। কই দেখি। এই তো। তো যেতে বলেছিলাম। কি বলছিলেন? তুমি কিছু শোনো নাই এতক্ষণ? না, আমি তো কাজ করছিলাম। চোখ মুখ লাল করে চলে গেল। ধ্যান, কোথায় যাও? জাহান্নামে। বলে রুম থেকে বের হয়ে গেল। আসলে শুনছি বর্ষাকে কষ্ট দেওয়ার জন্য এমন অভিনয় করছি। তখনটা 2:30 কাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম ওই রুমে। লাইট অন। হঠাৎ যেন গায়ে করার স্পর্শ পেলাম। চোখটা একটু খুলে দেখি বর্ষা আমাকে কাঁথা দিয়ে চলে গেছে। তখন মোবাইল বার করে দেখি ভোর 4টে। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 8টায় বর্ষার ডাক। বর্ষণ, এই বর্ষণ ওঠো, কয়টা বাজে দেখো। চোখ খুলে দেখি বর্ষা মুখ। উফ, যা লাগছে না বর্ষাকে দেখতে। আর তার ভেজা চুলের এই শ্যাম্পু সুপাস যেন আমাকে পাগল করে দিচ্ছে। কি হলো, এইভাবে পাগলের মতো তাকিয়ে আছেন কেন? ঘুম থেকে উঠে যদি পরি দেখতে পাই তাহলে তো তাকিয়ে থাকবোই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাস্তার টেবিলে আসেন, বাবা অপেক্ষা করছে। এই বলে বর্ষা চলে যাচ্ছে। ইচ্ছে করছে পিছন থেকে হাঁটা জড়িয়ে ধরি। বর্ষা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গুড মর্নিং বর্ষণ। গুড মর্নিং। কাজটা হয়েছে? কেন, ম্যাম কিছু বলেনি? কই না তো। কাল রাতে তো ওয়েবসাইট ঠিক করে ফেলেছি। একটা বড় স্বস্তি নিঃশ্বাস ফেলল আর বলল, ধন্যবাদ বাবা তোকে, তুই না থাকলে কি যে করতাম কে জানে। আঙ্কেল কি যে বলেন এসব। ঠিক তখনই বর্ষা নাস্তা প্লেটে দিল। নাস্তা করা শুরু করেছি। আমার বিপরীতে বসে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি রে বর্ষা, নাস্তা না করে বসে আছিস কেন? করব পরে। এই বলে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি আর আঙ্কেল নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেছি। আঙ্কেল অফিস যাচ্ছে, আমি আমার বাসার দিকে রওনা দিচ্ছি। ঠিক তখনই বর্ষার কল। হ্যালো। 10 মিনিটের ভিতরে আমার বাসায় আছো। টেনশনে পড়ে গেলাম। কি হলো আবার? আমি রিক্সা নিয়ে ওদের বাসায় গেলাম। আমি দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিলাম। দরজা খুলল। আমি ভিতরে যেতেই হঠাৎ বর্ষা আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো হঠাৎ বর্ষাকে সামনে থেকে ভয় পেয়ে গেছি। কি হলো এটা? কি হবে? এভাবে সামনে আসলে কেন? কেন, কোনো সমস্যা? কেন করছো? কোনো সমস্যা? আমার দিকে হাত বাড়ালো। হাতে কি? হাত খুললো। দেখে তো অবাক। আমার ঘড়ি। এটা কোথায় পেলে? ফুলে রেখে গেছো। এই জন্য আমাকে কল দিয়ে ডেকেছ? হ্যাঁ, এটার জন্যই রাখছি। আমি তো ভাবছি কি নাকি। তুমি কি ভাবছো? আমি তো ভাবছি তুমি। থাক, কিছু না, এখন চাই।
কাল ঠিক সময় অফিস চলে আসবে। হুম। এটা বলেই আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে লাঞ্চ করে দিলাম একটা ঘুম। ঘুমের রাজ্যে বর্ষাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। উফ, যা লাগছে বর্ষাকে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি মোবাইল তুলে দেখি বর্ষা কল করেছে। হ্যালো। কি এখনো ঘুম নাকি? হুম। কেন? ফ্রেশ হয়ে আমার বাসায় আসো। কেন? বাসায় একা ভালো লাগছে না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওকে। কল কেটে তখনই নাগিন ডান্স দিতে লাগলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বর্ষার বাসায় গেলাম। তারপর বর্ষাকে নিয়ে ওদের গাড়ি নিয়ে বেরোলাম। ড্রাইভ বর্ষায় করছিল। আমরা কোথায় যাচ্ছি? চুপ থাকো, যেখানে নিয়ে যাই সেখানে যাবে। হুম। এই তো চলে আসছি। এই তো শিশু পার্ক। তো এইখানে যাবে যে? এইখানে যাব। আমরা কি শিশু নাকি? প্রেমে পড়লে সবাই একটু শিশু হয়ে যায়। মানে? কিছু না, এখন নামাও। হুম। মনের মধ্যে তখন কি যে ভালো লাগছে। বর্ষের সাথে ঘুরবো। এমনিতে বর্ষা আমার ক্রাশ। তার ভিতর এই কয়েকদিন ওর সাথে মেলামেশায় আমাকে আরো দুর্বল করে দিয়েছে। এই যে কি চুপ করে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে যাবেন? হুম, চলেন। হুম। ভিতরে দেখি সবাই কাপল পাশাপাশি বসে কথা বলছে। একটা কাপল দেখি কি শো করছে। আমার দিকে না তাকিয়ে কি অন্যদিকে তাকিয়ে আছো? হ্যাঁ, এই কাপলগুলোকে শুনিয়ে বললাম, এটা কি শিশু পার্ক? শিশু পার্ক তো, নাম দেখোনি? দেখছি তো সবাই এখানে শিশু, আর সবাই খুব আপডেট, কত কিছু জানে। তখন এই কাপলগুলো কিছুটা লজ্জা পেয়ে ওখান থেকে উঠে চলে গেল। বর্ষা, চলো ওই জায়গাটায় বসি। তুমি এগুলো তাহলে ওদের উঠানোর জন্য বলেছিলে? হুম, আমার প্রিয় জায়গা, অন্য কেউ বসবে কেন? মানি তুমি আগে এখানে এসো। হুম, মন খারাপ হলে এই জায়গাটা এসে বসে থাকতাম। তো এত জায়গা থাকতে এই জায়গায় কেন বসতে? এই জায়গায় কি আছে এমন? আগে তো বসো, তারপর না হয় বুঝবে কি আছে এই জায়গায়। চলো বসি। দুজনেই পাশাপাশি বসলাম। আমি চুপ হয়ে একটা গাছের দিকে তাকিয়ে আছি। এই যে কোথায় হারিয়ে গেলে, কিছু বলছো না কেন? তুমি বলছো না এখানে কি আছে? ওই গাছটার দিকে দেখো, 5 মিনিট নীরব হয়ে তাকিয়ে থাকো, দেখো কিছু বুঝতে পারছো কিনা। দূর, এত তাকিয়ে থাকতে পারবো না, কি আছে বলো। কেন, তোমার জায়গাটা ভালো লাগছে না? তুমি পাশে থাকলে সব জায়গায় ভালো লাগে। কিছু বললে? না, এই জায়গার পরিবেশটা খুব সুন্দর, শান্ত একদম। এই জন্য তো আমি ওই কাপলতে তাড়িয়ে দিয়েছি। তারা প্রকৃতির সৌন্দর্য না দেখে অন্য কিছুতে ব্যস্ত। একটু আমার পাশে চেপে বসো। হুম, আসলে ঠিক বলেছো তুমি। তারপর বলল, ওই গাছটা দেখো। হুম, কি দেখতে পারছো ওই গাছে? দেখো না, গাছ দুইটা কিভাবে পেঁচিয়ে একসাথে উপরে উঠেছে, যেন মনে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া যেতেই চাইছে না। এতক্ষণে তাহলে চোখে পড়লো? তুমি কি এটাই দেখাতে চেয়েছিলে? হুম, তো ওই জায়গাটা কেমন লাগছে? খুব খুব ভালো, ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ। বর্ষার দিকে তাকিয়ে আছি, বাতাসে ওর চুলগুলো উঠছে। আর ও আমার এত কাছে বসে আছে যে ওর চুলগুলো বারবার আবার মুখে এসে লাগছে। একধানে তাকিয়ে আছি বর্ষার দিকে। হঠাৎই, কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? না কিছু না। আচ্ছা, তোমার কি কেউ আছে এমন? কে থাকবে? মানে কাউকে পছন্দ করো? না, আমি তো মনে মনে পছন্দ করি তোমাকে। কেন, কারো প্রেমে পড়নি কোনোদিন?
না, প্রেম কি আমি ঠিক বুঝিও না। ভালো। কি ভালো? কিছু না। কেন? তোমার নেই মানে মানুষ আছে। কে সে? সময় হলে জানতে পারবে। এখন বলে কি হয়? এখন না। তাকে প্রেম নিবেদন করেছ? একদিন আবেগের বশে প্রেম নিবেদন করেছিলাম। তো গ্রহণ করেছে? না, কেন? কারণ সে অন্য কাজে ব্যস্ত ছিল, তাই আমার কথাটা শুনিনি। তো এখন আমার সাথে ঘুরতে আসছো, সে যদি কিছু মনে করে? করলে করুক, তুমি তো আমার খুব কাছের ফ্রেন্ড। কতটুকু কাছের? যতটুকু কাছে থাকলে যা ছাড়া যায় না, ততটুকু কাছে তুমি। কি বলছে এসব? সত্যি বলছি। বর্ষার হাত ধরার সাথে সাথে সে শিহরিত হয়ে উঠেছে। আমি নীরব হয়ে বর্ষার দিকে তাকিয়ে আছি। আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এইভাবে অনেকক্ষণ দুজনে নিশ্চুপ। একটু পর আফা, বাদাম লাগবে? আমি আর বর্ষা দুজনে নড়ে বসলাম আর পিছনে তাকালাম। দেখি বাদামওয়ালা। বাদাম নিলাম 20 টাকার। এক প্যাকেটে দিয়েছে। প্যাকেটে ও হাত দিয়েছে, আমিও দিয়েছি। হাত লেগে গেল। আমি আর বর্ষা দুজনে নড়ে বসলাম আর পিছনে তাকালাম। দেখি বাদামওয়ালা। বাদাম নিলাম 20 টাকার। এক প্যাকেটে দিয়েছে। প্যাকেটে ও হাত দিয়েছে, আমিও দিয়েছি। হাত লেগে গেল। তুমি নাও আগে। না, তুমি নাও আগে। না, তুমি নাও আগে। আমার হাত ধরে প্যাকেটে ঢুকিয়ে দিয়ে কথাটা বলল। তুমি নাও আগে। নিলাম। সেভ করতে পারো না? পুরো হুতুম প্যাচের মতো লাগছে। টাকা নেই, তাই করতে পারি না। তাই বলে এভাবে থাকবে নাকি? অগোছালো জীবনে আর কি বা আশা করা যায়? দেখো, ওই কাপল জুটিটা খুব সুন্দর না? আমি মনে মনে বলছি, আমরা তো একটা জুটি। আমি পিছনে তাকিয়ে, কবে যে তুমি তোমার আশিককে নিয়ে আসবে? সে আর হলো কই, পাশে আছি কিন্তু জানাতে পারছি না। মানে? না কিছু না, চলো উঠি, সন্ধ্যা হয়ে আসছে বলে উঠে যাচ্ছিলাম। হঠাৎ কি মনে করে বর্ষার হাতটা ধরে বললাম, আর একটু বসি। তুমি চাইলে সারাক্ষণ বসে থাকতে পারবো। কিছু বললে? না। আচ্ছা, এই সুন্দর প্রকৃতির মাঝে তোমার কি করতে ইচ্ছে করে? প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে। ছি, এখানে এসব করে নাকি? একটু আগে ওই কাপলগুলো কি করলো? আমরা তো সেটা করতে যাচ্ছি না। আমরা মানে? সরি, আমি বলতে আমরা বলে ফেলেছি। চলো উঠি। তোমাকে একটা কথা বলেছিল। বলো, কি বলবে? বলছিলাম, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব না। আমাকে এক প্লেট ফুচকা খাওয়াবে? এইটা বলার জন্য তো আমতাম তো করছো যে। আর কি আশা করেছো? কিছু না, মনে মনে বলছি, আমাকে এইভাবে হতাশ করা, এর প্রতিশোধ কালকে আমি নেব। কি বিড়বিড় করছো? না কিছু না, চলো। আই কই যাও? আমাকে টেনে তোলো। হাত বাড়ালাম। হাত ধর। কি যেন একটা ফিল করলাম, তারপর টেনে তুললাম। সাথে সাথে হাত ধরে ওকে বাবারে বলে একটু নাটক শুরু করলাম। সাথে সাথে আমার সামনে এসে, কি হয়েছে বলে আমার হাত ধরলো। যে আটার বস্তা তুমি, টেনে তুলতে খবর হয়ে গেছে। সাথে সাথে বর্ষার আগে মুখে, কি? আমি আটার বস্তা? হ্যাঁ। যাও, তোমার সাথে কথা নাই। ওকে বলেই গাড়ির দিকে চলে যাচ্ছি, তখন পিছন থেকে আমার হাত ধরে বলল, ফুচকা খাওয়াবে না?
পিছন ফিরতে দেখি বর্ষা মুখ কালো করে রয়েছে। আমি বললাম, কি হয়েছে? কি হবে? কিছু না হলে মুখ কালো করে আছো কেন? এমনিতেই। ফুচকা খাবে? খাবো। চলো। তারপর দোকানে গেলাম, 2টা প্লেটে ফুচকা অর্ডার দিলাম। বলো, মামা 1 প্লেট ফুচকা দাও। কেন? ও তুমি বুঝবে না। ওকে, 1 প্লেট দাও। একটু পর 1 প্লেট ফুচকা। মানুষ হলাম 2 জন। 1 প্লেট থেকে 2 জনেই খাচ্ছি, হাতে হাত লাগছে। উফ, কি যে ভালো লাগছে। হঠাৎ শুরু হলো কাড়াকাড়ি। প্লেটে ফুচকা আছে 1টা। আমি বলি আমি খাবো, বর্ষা বলে বর্ষা খাবে। অনেকক্ষণ পর আমি রাগ করে বললাম, ঠিক আছে তুমি খাও, বলে অন্যদিকে মুখ ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর, এই নাও তুমি খাও। আমি খাবো না, তুমি খাও। আমি খাবো না, তুমি খাবে। খাবো না। প্লেটটা নিয়ে আমার একদম কাছে চলে এসেছে, মানে এত কাছে এসেছে যে নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমাকে বলল, খাবে না? খাবো। গুড বয়। বলি আমাকে খাইয়ে দিচ্ছে। অর্ধেকটা আমি খেলাম আর অর্ধেকটা বর্ষাকে খাইয়ে দিলাম। তোমার না পুরো খাওয়া সব? তোমাকে ফেলে একা কি করে খায়? এত কাছে আসার কারণ কি? তোমাকে ভয় লাগানোর জন্য। কই, আমি তো ভয় পাইনি। জন্য দেখছি তো কি ভয় পাইছো। ভয়ে লক্ষ্মী ছেলের মতো ফুচকা খেয়ে নিলে। কয়টা বাজে খবর আছে? কয়টা? রাত 8টা। চলো বাসায় যাওয়া যাক। চলো। গাড়িতে উঠে লুকিং গ্লাসটা বর্ষা থেকে করে দিলাম। তারপর গাড়ি আমি ড্রাইভ করছি। আমার ঘুম পাচ্ছে। তো ঘুমাও। হুম। একটু পরে বর্ষা ঘুমিয়ে পড়েছে। ঘুমের ভিতর বর্ষা পুরো পরীর মতো লাগছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইচ্ছে করছে একটু আদর করে দিই। গাড়িটা একটু রাস্তার পাশে দাঁড় করালাম। আমি সিগারেট ধরিয়েছি। কয়েকটা টান দিতে দেখি বর্ষা রাগে লুক নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি সিগারেট ফেলে কিছু না বলে গাড়িতে উঠে বসে পড়লাম। সেও গাড়িতে উঠে বসলো, কিছু বলছে না। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি পকেট থেকে লাইটার বের করে আমার সামনের বক্সে রেখেছি। তখন বর্ষা আমার দিকে সে লাইটার নিচ্ছে। তখনই দেখি সামনে গাড়ি। ব্রেক দেওয়াতে সাথে সাথে বর্ষা আমার গায়ের উপর পড়েছে, আর বর্ষা ঠোঁটে আমার ঠোঁটাকে আলতো করে ছুঁয়ে গেছে। আমার পুরো শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ চলছিল। একটু পর খেয়াল করলাম বর্ষা আমাকে জড়িয়ে ধরে আছে। কি হলো, এভাবে ধরে রাখবেন নাকি গাড়ি চালাতে দেবেন? সরি। ওকে। 10 মিনিট পর বর্ষার বাড়িতে চলে আসলাম। বর্ষাকে বাসায় দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। পরের দিন অফিসে একটা মেয়ের সাথে হাসাহাসি করছি। তখন পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছে। হ্যাঁ বর্ষা, ডাকছ? বাইরে মেয়েটার সাথে এত কিসের কথা? কই, এমনিতেই। এই মেয়েটার সাথে একদম কথা বলবে না। আমি জানি বর্ষার গা জ্বলছে, তা বর্ষাকে রাগানোর জন্য বললাম, কেন? ওই মেয়ের সাথে কথা বলে কি হবে? এক থাপ্পড়ে গালের দাঁত সব ফেলে দিব। যেটা বলেছি সেটা কর। ওকে। আমি আমার কেবিনে গিয়ে আমার কাজ শুরু করে দিলাম। দুপুরে লাঞ্চ টাইমে অন্য একজন মেয়ের সাথে দুষ্টুমি করছিলাম। তখন আবার বর্ষার ডাক, আসবো? এই তুই এগুলো কি শুরু করেছিস? কই, মেয়েটার সাথে এত হাসাহাসি কিসের? এমনিতেই লাঞ্চ করতে যাচ্ছি, তাই একটু দুষ্টুমি করছি আর কি। লাঞ্চ করেছো? না। চলো কোথায়? লাঞ্চ করব। না, আমি যাব না। কেন? ওদের সাথে লাঞ্চ করতে ভালো লাগে, আমার সাথে লাঞ্চ করতে ভালো লাগে না? তা কেন হবে, ভালো লাগবে না কেন? তাহলে কিছু না, চলেন। বিল তুমি দেবে। আমার কথা শুনে রাগ করবে নাকি হাসবে সেটা বুঝতে পারছি না। তারপর বলল,
আমি দিব বিল। রেস্টুরেন্ট গেলাম, লাঞ্চ করা শুরু করেছি। সত্যি করে বলো, ওই মেয়েদের সাথে কি কোনো সম্পর্ক আছে? ধুর, না, এমনি। সত্যি তো? হুম, আমি চেনেও না চেনার ভান করলাম। আচ্ছা, ওই মেয়েদের সাথে কথা বললে তুমি এমন করো কেন? তোর অনেকবার বেড়েছে, বাবাকে বলে তোর একটা ব্যবস্থা করব। চাকরি থেকে বের করে দেবে? আরে না, এর থেকে বড় চাকরি দেওয়ার কথা ভাবছি। কি চাকরি? সময় হলে দেখবে। তোমাকে হাসলে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু কি? হাসি ভালো, কিন্তু হাসির কারণগুলো ভালো না। ওই মেরে নাক ফাটিয়ে দিব। দাও দেখি কেমন সাহস। যেই বলা সেই কাজ, সাথে সাথে ডিসুম ডিসুম। নাক ধরে বসে আছি। এই হাত ছড়া, আরেকটা দি, দেখ সাহস আছে কিনা। হাতটা সরিয়ে নিলাম মুখ থেকে। এ কি, তোমার নাক থেকে তো রক্ত পড়ছে। থাক, কিছু না। সরি, আমি বুঝতে পারিনি এমনটা হবে। সাথে সাথে মেডিকেলে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর আমি আসি। যাও, ওষুধগুলো ঠিক মতো খেও। হুম, আর কিছু না, আমরা চলে আসলাম। রাত তখন 9টা। আমার মোবাইলে বর্ষার কল। হ্যালো। এখন কেমন আছো? ভালো। ওষুধ খাইছো? না, খাবো একটু পরে। যাও, এখন ডিনার করে ঔষধ খেয়ে নাও। ওকে। কাল আমার সাথে দেখা করবে? কেন? কাজ আছে। ওকে। ওকে, গুড নাইট। ওকে। এই বলে আমি ডিনার করতে গেলাম। ডিনার শেষ করে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতে ঘুম আসছে না, শুধু বর্ষার কথাগুলো মনে পড়ছে। রাত তখন 9টা। ইচ্ছে করছিল একটা কল দিয়ে কিছুক্ষণ কথা বলি। তখন বর্ষার কল আসলো। হ্যালো। কি করো? শুয়ে আছি, ঘুম আসছে না। আমারও সেম। ব্যথা আছে এখন? ব্যথা তো আছে। সরি, আর এমন ভুল হবে না। আসলে দোষটা তো আমার, আমি তোমাকে রাগ দেখিয়েছি, আর নয়তো এটা হতো না। তাও আমার এমনটা করা উচিত হয়নি। ওকে, বাই। ঘুম পাচ্ছে। ওকে। পরের দিন সকালে অফিসে গেলাম। সবাই একসাথে বলল, বসন সাহেব, কি হয়েছে? কিছু না। এটা বলে বর্ষা রুমের দিকে যাচ্ছি। তখন রুমের বাইরে দেখি বর্ষা ভিতরে কার সাথে হাসাহাসি করছে, কথা বলছে। নক না করে ভিতরে ঢুকলাম। দেখি বর্ষাকে অন্য একটা ছেলে জড়িয়ে ধরে বাই বলছে। এটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে বর্ষা এমনটা করতে পারলো। কি রে, কখন আসলি? এখন সরি ম্যাম, ডিস্টার্ব করার জন্য। এই বলে রুম থেকে বের হয়ে নিচের কেবিনে চলে আসলাম। পরে অফিস থেকে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বর্ষা আমাকে ডাক পাঠালো, দেখে আমি নেই। সাথে সাথে কল দেখেও রিসিভ করিনি। এইভাবে কল দিতে থাকলো। পরে একসময় কল রিসিভ করে বললাম, হ্যালো। কোথায় তুমি? বাড়িতে যাচ্ছি, শরীর ভালো লাগছে না। এতক্ষণ কল দিলাম, রিসিভ করোনি কেন? না, এমনিতেই মোবাইল সাইলেন্ট ছিল, তাই দেখিনি। ও। বাই বলেই কল কেটে দিলাম। তখন বর্ষার সাথে কথা বলতে একদম ইচ্ছে করছিল না। রাতে বর্ষা কল দিয়ে যাচ্ছে, কল রিসিভ করতে ইচ্ছে করছে না। পরে একসময় মোবাইলটাকে অফ করে দিলাম। এইভাবে 7 দিন পার হয়ে গেল। আমি অফিসে যাইনি, মোবাইলে অফ। পরে মামাকে ফোন দেওয়ার জন্য মোবাইল অন করলাম। দেখি সাথে সাথে বর্ষার কল। চিন্তা করছি ধরবো কি ধরবো না, তাও ধরেই বললাম, হ্যালো। কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কিছু হয়নি তো তোমার? সব ঠিক আছে। তাহলে এতদিন মোবাইল অফ ছিল কেন? কত হাজারবার ট্রাই করেছি, কিন্তু কিছুতেই পারছি না।
আমার ভালো লাগছে না, কিছু বললে বলেন। তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? মনে হচ্ছে আমাকে এড়িয়ে চলছো। সেই সাধ্য আমার নেই। আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী। আপনাকে এড়িয়ে চলার সাহস আমার নেই। তুমি ওই দিনের পর থেকে কেমন জানি হয়ে গেছো। কিছু না বলে অফিস থেকে বের হয়ে যাও। কেমন হব? আমি তো আমার মতোই আছি। ও তো কোথায় এখন? বাইরে। বাইরে কোথায়? জায়গার নাম বলো। জানি না বলেই কল কেটে দিলাম। তখন অজান্তে আমার চোখে পানি চলে এসেছে। মনে মনে ভাবছি ওকে মনে হয় বেশি ভালোবেসে ফেলেছি। পরক্ষণে ভাবলাম কোথায় আমি আর কোথায় ও। তারপর আমি অন্ধকারে আমার প্রিয় জায়গায় ওই শিশু পার্কের পুকুরের পাড়ে বসে আছি। তখন সন্ধ্যে 7টা। কেন জানি না চোখ থেকে পানি পড়ছে, পানি যেন থামছেই না। তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছন ফিরে দেখি বর্ষা। ম্যাম, আপনি? গাল ধরে চুপ করে আছি। আমার পাশে বসে আমার হাতটা ধরল। তখন হাতটা ছাড়িয়ে নিলাম। কি করছেন এসব? যা ইচ্ছা করেছি তাই করছি। মানে? তুমি আমাকে ভুল বুঝছো। আমি কেন ভুল বুঝতে যাব? ওই দিনের ব্যাপারটা নিয়ে। বাদ দেন ম্যাম এসব কথা। সাথে সাথে মারলেন কেন? ম্যাম ডাকলে তো মার খাবেই। ম্যামকে তো ম্যামই ডাকবো। বলেছি না বর্ষা ডাকতে। পারবো না। ও তো এইখানে কেন এলেন? আর কিভাবে জানেন আমি এখানে? আমি জানি তুমি এখানে থাকবে, কারণ তোমার মন খারাপ হলে তুমি এখানে বসো। ও, সব কথা মনে রাখেন তাহলে। রাখতে হয়। মানে? কিছু না। তোমার বড় চাকরির ব্যাপারে বাবার সাথে কথা বলেছি। ভালো। এত বড় সুখবর দিলাম, একটা ধন্যবাদও দিলে না। আমার কাছে ধন্যবাদ স্টকে নেই। ওই বলে উঠে চলে আসতে যাব। তখন বর্ষা আমার হাতটা ধরে বলল, কই যাও? বাসায় চলে যাব। আমাকে একা ফেলে রেখে? একা কই ছাড়লাম? আপনার প্রিয় মানুষকে কল দেন, সে এসে নিয়ে যাবে। আর আমার এমনিতে ভালো লাগছে না। তুমি আমার সাথে এমন কেন করছো? কিছু করছি না, বলে চলে আসবো। তখন আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, আমার সাথে কথা বলবে না? কথা বলার প্রয়োজন মনে করছি না। ওকে। আমি চোখটা মুছে সোজা বাড়ির দিকে রওনা হলাম। পরদিন অফিসে বর্ষাকে থেকে অন্য ছেলের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। এই তো আমার খারাপ লাগছিল। তাই আমি কয়েকদিনে ছুটির জন্য আবেদন করছি। কিন্তু বর্ষা তা না করে দেয়। চুপ করে বসে আছি। হঠাৎ মনে হলো বর্ষা ম্যাম যখন এমনটা করছে, আমিও তো করতে পারি। আমি তো জানি ও আমাকে ভালোবাসে। আমি অফিসের মেয়েগুলোর সাথে হাসাহাসি করছি আর তাদের সাথে কথা বলা শুরু করে দিলাম। এখানে এত হাসাহাসি কিসের? কই না তো ম্যাম, এমনিতেই। বর্ষা সাহেব, আপনি আমার রুমে আসুন। দৌড়ে গেলাম ম্যামের রুমে। ম্যাম, আসবো? আসো। বাইরে এগুলো কি? কই কি? তোমাকে এখানে কাজের জন্য রাখা হয়েছে, বিনোদনের জন্য নয়। কাজ করতে ইচ্ছে না হলে চলে যেতে পারো। বর্ষা থেকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, এই কয়েকদিনে এত বড় হয়ে গেলাম। জানি না কেন চোখ দিয়ে পানি বের হচ্ছে। কোনো রকমে ম্যামের রুম থেকে বের হয়ে গেলাম। তারপর থেকে আমি আমার মতো আর ম্যাম ম্যামের মতো, কোনো কথা নেই। তারপর দিন অফিসে গেলাম। ম্যাম আমাকে ডাক দিল আর বলল, আগামী শুক্রবার আমার বিয়ে। কার্ডটা নিলাম। বরের নাম দেখলাম। বরের নাম ইসলাম হোসেন। বরকে তুমি কয়েকদিন আগে অফিসে দেখেছো।
বেস্ট অফ লাক। ধন্যবাদ। বিয়েতে আসবে কিন্তু। দেখি। দেখি বললে হবে না। অফিস ছুটির পর বাসায় যাচ্ছি আর সিগারেট টানছি আর বর্ষার কথাগুলোকে ভাবছি কি থেকে কি হয়ে গেল, আমার সাথে কেন মনে হচ্ছে। এভাবেই 2 দিন চলে গেল। হঠাৎ সন্ধ্যায় বর্ষার কল। হ্যালো, তুমি কোথায়? আমি বাসায়। আঙ্কেলকে ফোনটা দিবে একটু? কেন? বিয়ের দাওয়াত দিতে। ও, একটু অপেক্ষা করো, দিচ্ছি। আমি বাবাকে ফোনটা দিলাম। হ্যালো। সালাম দিল বাবাকে, তারপর বলল, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাদের সবাইকে যেন দেখি, আর বর্ষণকে একদিন আগে পাঠাই দেবেন। আচ্ছা, ঠিক আছে। এই বলেই ফোনটা আমাকে দিয়ে দিয়েছে বাবা। হ্যালো। আর 2 দিন পর আমার বিয়ে, আগামীকাল আমার গায়ে হলুদ, তুমি অবশ্যই আসবে। দেখা যাক। তখন আমার বুক ফেটে যাচ্ছে, কাউকে কিছুই বলতে পারছি না। দেখা গেলে হবে না, আসতে হবে। আর কিছু না বলে ফোনটা কেটে দিল। পরের দিন মানে গায়ে হলুদের দিন বর্ষা আবার কল দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো। কই তুমি? এই তো বসে আছি কোথায়? একটা ছোট দোকানে। কি বসে বসে সিগারেট খাচ্ছো? এখন এটা ছাড়া আমার আর ভরসা কি? এত কিছু জানি না, তুমি এখন আমাদের বাড়িতে আসবে। পারবো না, আমার ভালো লাগছে না। কি আসবে না? না। তুমি না আসলে আমি গায়ে হলুদ দেব না। এটা করো না। তাহলে আসো, আমাকে দেখে যাও। কান্না করছো কেন? জানি না। ওকে, আসছি। ওকে আসো, আমি অপেক্ষা করছি। 30 মিনিটের ভিতরে বর্ষার বাড়িতে গেলাম। দেখি বর্ষা বসে আছে, তার পাশে সবাই গায়ে হলুদ দিয়ে দাঁড়িয়ে আছে। আমি গেলাম সেখানে। আমাকে দেখে হলুদের পাটিটা আমাকে দিতে বলল। তখন মহিলার মধ্যে একজন বলে উঠল, কি রে বর্ষা, তুই এতক্ষণ ওর অপেক্ষা করছিলিস? আমি তো অবাক। তার মানে আমি যদি না আসতাম তাহলে কাউকেই গায়ে হলুদ দিতে দিত না। কি রে, হলুদ দিব না? বলে ওর গায়ে হলুদ লাগিয়ে দিলাম। তখন আমার বুক ফেটে যাচ্ছিল। তখন বাড়িটা অন্য কাউকে দিয়ে আমি বাইরে চলে আসি। চোখ থেকে নিচের অজান্তে পানি পড়ছিল। আমি আর ওইখানে এক মুহূর্ত থাকলাম না, সোজা বাসায় এসে রুম অফ করে শুয়ে পড়লাম। তখন ঠিক রাত 1টা। বর্ষার কল। হ্যালো। কি রে, তোর গাল এমন লাগছে কেন? কিছু না, কি বলবো বলো? কাল বিয়েতে আসছো তো? কাল আমার কাজ আছে, ঢাকায় যাব। কথাটা মিথ্যে করে বললাম। তুমি জাহান্নামে যাও, তাও তোমাকে বিয়েতে আসতেই হবে। পারবো না আমি। আমি অপেক্ষা করে থাকবো। বলেই কল কেটে দিল। পরের দিন শুক্রবার, মানে বিয়ের দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার ভাই রেডি। কি হলো, কোথায় যাচ্ছ? বউ দেখতে। মানে? আজকে তোর ম্যামের বিয়ে না? হুম। তুই এখনো রেডি হসনি কেন? আমি যাব না বাবা, আমার ভালো লাগছে না। তুই কি আমার সম্মান সব ডুবাবি নাকি? কেন? আমার বন্ধু মানে তোর আঙ্কেল আমাকে বারবার বলেছে সবাইকে নিয়ে যেতে। যাব না। ভাই চলো না, বর্ষা আপু আমাকে বারবার বলেছে তোমাকে যেন সাথে করে নিয়ে যাই। সবার বলাতে আমি না করতে পারি না, বাধ্য হয়ে যেতে হলো। যাওয়া মাত্র বর্ষার কল। কোথায় তুই? তোর বাসার সামনে।
সোজা আমার রুমে চলে আয়। সোজা বর্ষা রুমে গেলাম। আমি তো অবাক। বর্ষাকে দেখে মনে হলো উপর থেকে যেন পরি নেমে এসেছে। চোখ আর ফেরাতে পারছি না। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর। পছন্দ হয়েছে? মানে? কিছু না। তোর জামাই তোকে দেখলে পাগল হয়ে যাবে। তখন দেখা যাবে। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। ধন্যবাদ। তুমি এখন নিচে যাও, আমি রেডি হয়ে নি। কোথাও যাবে না কিন্তু, তোমাকে ছাড়া আমি বিয়ে করব না। আমার জন্য কারো বিয়ে আটকে থাকবে না। কথাগুলো মনে মনে বললাম। কতটা ভালোবাসি তা বোঝাতে পারছি না। হঠাৎ চোখ থেকে জল করে পড়ল। কি রে, কান্না করছিস কেন? চোখে কি জানি পড়েছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই কান্না করছিস। বাগানের প্রিয় ফুলটা যদি অন্য কেউ ছিঁড়ে নিয়ে যায় তাহলে তো কান্না আসবেই। মানে? কিছু না বলে চোখ মুছে বাইরে চলে এলাম। আমার আর এক মুহূর্ত বিয়ে বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না, কারণ আমি নিজের চোখে দেখতে পারবো না বর্ষাকে অন্য কারোর হতে। তাই বাইক নিয়ে বের হয়ে ফুল স্পিডে বাইক টানছি। আমার গন্তব্য কোথায় আমার জানা নেই। একটু পর খেয়াল করলাম আমার বাইকে ব্রেক কাজ করছে না। তখন বুঝেছি আজ হয়তো পৃথিবী থেকে বিদায় নেব। তখন বর্ষার মুখটা খুব মনে পড়ছে। তখনই পকেটের মোবাইলটা কাঁপছে। আমি মোবাইল বের করে দেখি বর্ষার কল। মোবাইল কানে লাগিয়ে কথা বলছি। হ্যালো। কই তুই? তোকে পুরো বাড়ি খুঁজে কেউ পাচ্ছে না। বাইকে। তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি আসবো না। দেখ, রাগ করিস না। সত্যি বলতে আজকে তোর আর আমার বিয়ে। কি? সবাই জানে তুই ছাড়া। সবাইকে মানা করেছি তোকে কিছু না জানাতে। কি করলে এটা? সরি কষ্ট দেওয়ার জন্য। তোমাকে অনেক ভালোবাসি আমি, নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বর্ষা, আমি মনে হয় ফিরবো না রে। কেন? কি বলছিস এসব? আমার উপর এখনো রাগ করে আছিস? বর্ষা, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি বাঁচতে চাই। হঠাৎ আমার বাইকের ব্রেক কাজ করছে না। এমনিতে আমার বাঁচার ইচ্ছেও ছিল না। তোমাকে ছাড়া এমনিতে আমি বাঁচতে পারবো না তাই। কিন্তু এখন তোমার কথা শুনে আমার বাঁচতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাঁচতে হয়তো আর পারবো না। আমাকে ক্ষমা করে দিও। হ্যালো হ্যালো হ্যালো। একটা ঝাঁ ঝাঁ হচ্ছে কলটা কেটে দিল। আর বর্ষা কান্না করে উঠল। তখন আর বুঝতে বাকি নেই যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। 7 দিন পর আমার জ্ঞান আসলো। আমি চোখ খুলে দেখি বর্ষা আমার পাশে শুয়ে আছে। আস্তে করে বর্ষাকে ডাকলাম। আমাকে দেখে অনেক খুশি আমাকে জড়িয়ে ধরল আর বলল, তুমি আমাকে রেখে কোথায় চলে যেতে চেয়েছিলে? যেতে দিলে কই আর, বেঁচে তো গেছি, আর মরবো না। ফাজিল কোথাকার। সরি। সরি কেন? আমি যদি সব সত্যি তোমাকে আগেই জানিয়ে দিতাম তাহলে তোমার সাথে এসব খারাপ কিছুই হতো না। যা আবার হয়েছে, ভবিষ্যতে এমন ভুল আর করব না। আর কখনো এমন হবে না, সত্যি বলছি। একটু পর আমার রুমে সবাই আসলো। সবাই আমাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কেমনে কি হলো সবার একই প্রশ্ন। সবাই আমাকে দেখে খুব খুশি হলো। সবার মাঝে দেখি আমার বাবা এক পাশে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। বাবা, তুমি কেমন আছো? আমার কথা কে ভাবে? কি বলছো বাবা? আমার কথা ভাবলে কি এগুলো করতে পারতি? তখনই বর্ষা বলল, তোমরা কেউ একটু শান্তিতে থাকতে দেবে? আচ্ছা আচ্ছা, ওকে কিছু বলবো না। এখন তোমরাও যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। সবাই বাইরে চলে গেল। ভিতরে আমি আর বর্ষা। আই লাভ ইউ। আই হেট ইউ। আমি কিন্তু আবার চলে যাব। আই লাভ ইউ টু।
এইভাবে চলতে থাকলো আমাদের পরবর্তী দিনকাল। ও, আগামী মাসে আমাদের বিয়ে, কিন্তু আপনাদের সবার দাওয়াত রইল।